এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাশিমি এবং সেই সাথে যুক্ত আছেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার নাসিরউদ্দিন। তিনি হয়তো পরবর্তীতে যুক্ত হবেন। আপাতত আমাদের সাথে যুক্ত আছেন দুইজন ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া সর্দার। আমরা দুজনের সাথে একটু আলোচনায় যাব। শুরুতে মোহাম্মদ আব্দুর রব হাশিমি, আপনার সাথে একটু আলোচনা করতে চাই। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রুট টু পার্লামেন্টে। আপনাকে ধন্যবাদ। সবাইকে আপনার মাধ্যমে জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই, 12 তারিখে ইলেকশন, সবকিছু মিলিয়ে আপনারাও রাজপথে আছেন, দীর্ঘ সময়ের জোট সঙ্গী আপনাদের মাঠে বা প্রধান প্রতিদ্বন্দ্বী, সবকিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে নির্বাচনী মাঠ আপনাদের কতটা অনুকূলে থাকবে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি পেয়েছি। 37 জুলাই আত্মহতি দানের মাধ্যমে 1000-এর উপরে ছাত্র, যুবক, কৃষক, মেহনতি মানুষের রক্তের বিনিময়ে যে পরিবেশ আমরা পেয়েছি, আশা করি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন সুন্দর পরিবেশ থাকবে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক আমাদের তার আশ্বাস, আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি। এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে আমাদের যে প্রধান দুটি দল জামাত এবং বিএনপি, আমরা পরস্পরের সাথে অত্যন্ত সখ্যতাপূর্ণ পরিবেশে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা যেহেতু বন্ধুত্বপূর্ণ পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশে আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি নির্বাচন পর্যন্ত সেটি হয়তো বহাল থাকবে, এটি আমাদের কামনা থাকবে। এবং আমরা আশাবাদী যে মানুষ পরিবর্তন চায়, শোষণমুক্ত বা চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন ন্যায় ভিত্তিক শাসন চায়। বাংলা জামাত ইসলামী এই পরিবর্তনের পরেও আমাদের কোন রকম নেতা কর্মীর বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ নেই, দখলের অভিযোগ নাই, সুতরাং এবং আইনের উপর হস্তক্ষেপ করার অভিযোগ নাই। আশা করি তরুণ এবং নতুন ভোটার সহ মানুষ যে পরিবর্তন চায়, যে উন্নয়ন চায়, ন্যায়ের শাসন চায়, বৈষম্যহীন সমাজ চায়, সর্বোপরি শোষণমুক্ত সমাজ চায় এবং শরীয়তপুরে যে সমস্ত মৌলিক সমস্যাগুলি আছে, যেগুলি এই দীর্ঘ 15, 16, 20 বছর সমাধান হয় নাই, আমরা যদি ইনশাল্লাহ জনগণের মত নিয়ে বাংলা জামাত ইসলামী ক্ষমতায় যায় এবং আমাদের এই অঞ্চলের প্রার্থীগণ নির্বাচিত হতে পারে, আশা করি আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, নদী শাসন সহ শিল্পায়ন করার মাধ্যমে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে এলাকার মানুষের দরিদ্রতা দূর করব এবং বিদেশে অবস্থানকারী যারা আছে, এই আমাদের নড়িয়া উপজেলা, জাজিরা উপজেলা প্রচুর পরিমাণ মানুষ বিদেশে অবস্থান করে, আমরা প্রশিক্ষণের মাধ্যমে এই যুবকদের হাতকে কর্মের হাতে পরিণত করে প্রশিক্ষিত যুবক বিদেশি পাঠানোর মাধ্যমে প্রচুর পরিমাণে রেমিটেন্স আনার চেষ্টা করব। আশা করি আমরা প্রচন্ড আশাবাদী, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, মানুষের ভোটের অধিকার চায়, সেই ভোটের অধিকারের আন্দোলন আমরা ইসলাম শরীক সবাইকে আশা করি আমরা ইনশাআল্লাহ। নিশ্চয়ই থাকুন আমাদের সাথে, আমরা আপনার কাছে আবারও ফিরবো। তার আগে আমরা একটু অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া সর্দার, আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, আপনারা জামায়াতের সাথে জোটে আছেন, জোট নিয়ে কিন্তু আপনাদের সাথে এখনো যে খুব একটা চূড়ান্ত সিদ্ধান্ত সেটি এখনো কিন্তু আসেনি। কি মনে হচ্ছে আসলে, মানে আপনাদের জোটবদ্ধ হিসেবে আছেন, কতটা এই যে সিদ্ধান্তটা এখনো আসেনি, সিদ্ধান্তহীনতাটা কতটা প্রভাব ফেলবে? জি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সর্দার মোহাম্মদ মানিক মিয়া, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা। জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ আমাদের যে জোট বদ্ধ হয়েছে এখন পর্যন্ত, যে 11টি দল, আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের মধ্যে জোটগত যেটা সুসম্পর্ক এখনো আছে এবং আগামীতে থাকবে। এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা আশা করতেছি ইনশাল্লাহ জামাত ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতের মজলিস সহ যে ইসলামী যে জোট আছে, আমরা জোটবদ্ধভাবেই আমরা নির্বাচন করব এক বাক্স নীতি, যেটা আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই সহ সম্মানিত আমির জামাত ইসলাম বাংলাদেশ এবং অন্যান্য দলের যারা মোহতারাম আমির তারা বলেছেন, আমরা একটি বাক্সে জোটবদ্ধভাবে আমরা নির্বাচন করব এবং আমরা আশাবাদী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, যদি এদেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে ইসলামী দল আগামীতে ক্ষমতায় যাবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ। এদেশের জনগণ ইসলাম চায়, তারা শান্তি চায় এবং 1971 সনে মহান স্বাধীনতা যুদ্ধের পরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা
সংসদে গিয়েছে, তারা সরকার রিফর্ম করেছে, গঠন করেছে। বাস্তবতা হলো অতীতের কোন সরকার এদেশের জনগণের জন্য এভাবে কাঙ্ক্ষিত কোন কল্যাণ তারা সাধন করতে পারেনি। এবং ইসলামী জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলাম সহ জামাত ইসলামী জোট চলমান আছে। আগামীতে আমরা ক্ষমতায় গিয়ে এ দেশ এবং এ জাতির জন্য মৌলিক চাহিদা সহ এদেশের মানুষের জন্য আমরা সর্বাত্মকভাবে সবকিছু আমরা ব্যবস্থা করতে পারবো বলে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অর্থাৎ আপনাদের নিশ্চয়ই ভোটের মাঠে আপনাদের প্রত্যাশা আছে এবং আপনি মানে ধারণা করছেন যে লেভেল প্লেইং ফিল্ড থাকলে আপনারা হয়তোবা সেখান থেকে আপনাদের আসনগুলোতে জয়ী হয়ে আসতে পারবেন। আপনি থাকুন আমাদের সাথে। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে যদি আমি একটু আব্দুর রব হোসাইন আপনার কাছে, আব্দুর রব হাশিমি আপনার কাছে একটু ফিরতে চাই, সেটা হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা শঙ্কা প্রকাশ করা হয়েছে। কি মনে হচ্ছে শরীয়তপুরে কি লেভেল প্লেইং ফিল্ড আছে? আমার প্রিয় মাতৃভূমি যে বাংলাদেশ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যদি আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলি, না, প্রশ্নটা আপনার কাছে ছিল না, আমি প্রশ্নটা ছিল আব্দুর রব হাশিমির কাছে। আব্দুর রব হাশিমি আপনার কাছে লেভেল, আচ্ছা ঠিক আছে, জি জি, হ্যাঁ, সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে আশঙ্কা আছে সেটি বাস্তব। আজকে আইন শৃঙ্খলা কমিটি মিটিং থেকে আমি আসলাম, সেখানে সুনির্দিষ্ট কিছু অভিযোগ দেওয়া হয়েছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সমাজে ত্রাস সৃষ্টি করেছে, মানুষের জুলুম নির্যাতন করেছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রয়ে তারা আবার নতুন করে অভ্যুদয় হচ্ছে এবং সমাজের মানুষের উপর ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। সুতরাং আশঙ্কা অমূলক নয়। আজকে আমি একটু আগে আইন শৃঙ্খলা কমিটি মিটিং এ এই বিষয়ে মাননীয় পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি যে এখন যে দিকে আগাচ্ছে, যদি এরকম এখনই এই যে ফেসিবাদের দোষরদেরকে লাগাম টেনে না ধরা হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হওয়াটা নিশ্চিত হবে না এবং অনিশ্চিত হবে। মানুষ ভোটারদের ভোট দেওয়ার যে মতের স্বাধীন মতো ভোট দেওয়ার যে অধিকার, সেটি হয়তো থাকবে না। এই আশঙ্কা আমাদের এখনো আছে। আশা করি আমাদের আইন শৃঙ্খলা কমিটির বাহিনীকে আমরা সুনির্দিষ্ট তথ্য দিয়েছি, তারা ব্যবস্থা নিলে হয়তো ভালো হতে পারে। আরেকটি বিষয়, নারী স্বাধীনতার ব্যাপারে আপনাদের একটা অবস্থান আপনারা স্পষ্ট করেছেন এবং আপনারা যেহেতু একটা ধর্মীয় দর্শন নিয়ে আপনারা রাজনীতি করেন, তার বিপরীতে গিয়ে আপনারা অমুসলিম শাখা ঘোষণা করেছেন, প্রার্থী দিয়েছেন। এই বিষয়গুলোকে আপনাদের সেখানকার মানুষ কিভাবে নিচ্ছে? সত্যিকার অর্থে ইসলামের মানে যাদের জ্ঞানের স্বল্পতা আছে তারাই মূলত এই প্রশ্ন করে, কারণ ইসলামের যে খেলাফতের রাশেদার যুগ এবং 500 বছর উসমানীয় খেলাফত, সেখানে সকল শ্রেণী পেশার নারী মানুষই ওই রাষ্ট্রে ছিল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব অমুসলিমরা ছিল। নাগরিক অধিকারের প্রশ্নে ইসলামে মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য নাই। যেমন আল্লাহ তাআলা এই পৃথিবী লালনের ক্ষেত্রে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মৌলিক মানবাধিকার যে সমস্ত বিষয়গুলি আছে সেক্ষেত্রে সব জায়গায় সমান চোখে দেখেন। সূর্যের আলো সবাই সমানভাবে ভোগ করে, চন্দ্রের আলো সবাই সমানভাবে ভোগ করে, বাতাস সবাই সমানভাবে ভোগ করে, নদীর পানি সবাই সমানভাবে ভোগ করে। সুতরাং মুসলিম আমার সময় এক সৃষ্টিকর্তার সৃষ্টি, কিন্তু একটি আইনের কারণে যেটা নাগরিক অধিকার, এক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং জ্ঞানের যাদের স্বল্পতা আছে তারাই শুধু বলতে পারে যে অমুসলিমকে প্রার্থী দিল কেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র খেলাফত আমলে সেখানে অমুসলিম তার রাষ্ট্রের পরিচালনার যন্ত্রের সাথে জড়িত ছিল। ওসমানিয়া যে খেলাফত 500 বছর, সেখানেও বিভিন্ন অমুসলিমরা শাসন ক্ষমতার সাথে জড়িত ছিল। সুতরাং দেশের বিরাট একটা অংশ অমুসলিম, তাদের ভোটাধিকার আছে, তাদের নাগরিক অধিকার আছে। সুতরাং ইসলামের যে মৌলিক যে ইস্যুগুলি আছে সেগুলি সামাজিক ইস্যু, সেক্ষেত্রে মুসলিম অমুসলিম সবাই সমান। সেখানে যেমন সত্য কথা বলা, মানুষকে না ধোকা দেওয়া, তারপরে করাপশনলেস সমাজ গঠন করা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার নিশ্চিত করা, এই ক্ষেত্রে মুসলিম অমুসলিম কোনো পার্থক্য নাই। সেই কারণে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক সংঘর্ষ কিছু নয়, বরং এখানে নারী পুরুষ সবাই নাগরিক অধিকার ক্ষেত্রে সমান। যেমন সেই দৃষ্টিভঙ্গিতেই পুরুষের অধিকার নাগরিক অধিকার মধ্যে কোনো পার্থক্য করছে না এবং রাষ্ট্রীয়ভাবে নারী পুরুষ, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো পার্থক্য তখন থাকবে না। আইনের শাসন, মানবাধিকার সকলের প্রতি সমানভাবে প্রযোজ্য হবে। নিশ্চয়ই, আমরাও সেটা বিশ্বাস করতে চাই এবং কথার কাজের সাথে আসলে যে প্রতিশ্রুতি দিতে পাইনি সেই কথার কাজের সাথে মিলটাও নিশ্চয়ই আসলে ভোটাররা দেখতে চায়। আপনি থাকুন আমাদের সাথে। মোহাম্মদ মানিক মিয়া সর্দার, আপনার কাছে এবার সবশেষ একটি প্রশ্ন রাখতে চাই। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে শরীয়তপুরে ভোটের মাঠ আপনাদের কতটা অনুকূলে থাকবে? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শরীয়তপুর সহ বাংলাদেশের কথা আমরা বলবো যে আসলে যেটা আমি একটু আগে বলেছিলাম বা বলার চেষ্টা করেছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
উপলক্ষে যেভাবে নির্বাচনের অনুকূল পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, আমরা মনে করি এখন পর্যন্ত বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং সিইসি নির্বাচন কমিশন সেটা সুনিশ্চিত করতে পারিনি এখন পর্যন্ত। এই জন্য পারিনি, এটা প্রতিদিন আমরা দেখতেছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে শরীয়তপুর সহ যে খুন, রাহাজানি, এবং আমি তো মনে করি আমার প্রিয় মাতৃভূমিতে যাতে একটি সুষ্ঠুভাবে নির্বাচন বাধাগ্রস্ত হয়, এজন্য আমাদের পৃথিবীর কতিপয় দেশ বা সরকার প্রধান যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা তাদের প্ররোচনে এ ধরনের আপনার খুন, জখম, রাহাজানি, ধর্ষণের মতো যেটা ফৌজদারি অপরাধ ঘটতেছে। এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমি বিনয়ের সাথে বলবো, লেভেল প্লেইং ফিল্ড যেহেতু এখন পর্যন্ত ইস্টাবলিশড হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, কাজে লেভেল প্লেইং ফিল্ড এটা কনফার্ম করার জন্য, সুনিশ্চিত করার জন্য, যাতে 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপাময় জনসাধারণ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের যেটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, তার মত প্রকাশ এবং ভোট ব্যালট বাক্সের মাধ্যমে এটা যাতে দিতে পারে, তাদের ব্যক্তিগত নিরাপত্তা, তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এটা এনশিওর করার দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্টের। এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমার আন্দোলন, ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে নিবেদন করব, আমার প্রিয় জেলা শরীয়তপুর 1, 2 এবং 3 সহ সারা বাংলাদেশের মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই সুব্যবস্থা তারা করবেন। এবং সিইসি কে বিনয়ের সাথে নিবেদন করব যে আপনাকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, এটাকে এনশিওর করার জন্য পজিটিভ কনস্ট্রাকটিভ এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া সরদার এবং অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাশিমি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। যে আপনাদেরকে অনেক ধন্যবাদ।